আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বলে ঠিক করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে অ্যাজ এ পার্টি নিষিদ্ধ করার যে বিভিন্ন কথাবার্তা সব দিক দিয়ে রাজনৈতিক দল, ছাত্র সমন্বয়ক, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সদস্যের এক্সপ্লিসিটলি না হলেও ইশারায় আশারায় আবাসে ইঙ্গিতে নিষিদ্ধের একটা কনসেনসাস তৈরি হচ্ছে, একটা ঐক্যমত্য তৈরি হচ্ছে। সেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা কতটুকু বাস্তবসম্মত অথবা কতটুকু মেটেরিয়ালাইজ হবে, বাস্তবে রূপ নেবে। কিন্তু আশার বিষয় হচ্ছে আজ থেকে কয়েক মাস আগ পর্যন্ত জুলাই অগস্টের গণঅভ্যুত্থানের পরে যে কথাটি সবার আগে আসার উচিত ছিল, এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পক্ষ থেকে সম্ভবত সাহসের অভাবে অথবা কোনো এক্সপার্ট গাইডেন্সের অভাবে বা হয়তো এইসব নিয়ে এরা তাৎক্ষণিক এইসব নিয়ে এরা চিন্তা করতে সাহস পায়নি, কারণ সমস্ত অভ্যুত্থানটাই ছিল অপরিকল্পনা মাফিক, spontaneously one led to another, কোনো কিছু পরিকল্পিত ছিল না। একটা থেকে আরেকটা ঘটনা মোড় নিয়ে এসে তারপরে হয়তো শেষ পর্যন্ত এরা এক দফা দাবি দিয়ে হাসিনার পদত্যাগের দাবি তুলেছিল, যেটা তখনও সম্ভবত তারাই বিশ্বাস করতে পারেনি যে এই কাজে তারা সাকসেসফুল হইতে পারে। যাই হোক, যা ঘটার ঘটে গেছে, অনেক কিছু ঘটেছে। তখন অনেক লোক মারা গেছে, অনেক লোককে নৃশংসভাবে মিলিটারি স্টাইলে যুদ্ধের ময়দানে যেরকম শত্রুপক্ষকে মারা হয় সেরকম মারা হয়েছে, আমরা সবাই দেখেছি কী কী ঘটেছে, কীভাবে নির্দয়ভাবে নৃশংসভাবে সাবেজ ওয়েতে আদম সন্তানদের, বিশেষ করে আমাদের বাচ্চা কাচ্চাদের, আমাদের ছেলে সন্তানদের কীভাবে এরা মিলিটারি স্টাইলে মার্ডার করেছে। এই পরিস্থিতিতে অবশ্য এদেরও দোষা যায় না, কারণ অনেকগুলো জরুরি ঘটনা, জরুরি কাজ বিপ্লবোত্তর সময়ে করা দরকার ছিল, এগুলো এরা করতে হয়তো সাহস পায়নি বা এদের মাথায় আসেনি। আর কোনো এক্সপার্ট জানু রাজনীতিবিদও এদের পিছনে পরিকল্পনা জুগায়নি হয়তো এইসবের কারণে। আর যেহেতু বিষয়টার গ্র্যাভিটি, বিষয়টার ওজন এত ছিল যে এরাই সম্ভবত, শুধু এরা না, শুধু ছাত্র সমন্বয়করা না, ছাত্র নেতারা না, পুরো দেশের মানুষই বিশ্বাস করতে পারেনি যে এত বড় একটা কাজ করা যাবে। 16 বছরের স্বৈরশাসকদের, 16 বছরের বাংলার মসনদে জাকিয়ে বসা এই দুর্বৃত্তরা যে এত সহজে দেশ থেকে পলায়ন করবে আর বাংলাদেশ আবার মুক্ত হবে এদের অত্যাচার জুলুম থেকে, এটা অনেকে বিশ্বাস করতে পারেনি। যার কারণে যদি এদের কোনো প্ল্যান বি ছিল না, প্ল্যান এ যদি ধরে নেওয়া হয় যে হাসিনার পতন, স্বৈরশাসনের পতন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের
কাঠামোতে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু প্ল্যান বি হওয়া ছিল যে যদি আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি, আই মিন ছাত্র জনতা অথবা ছাত্র সমন্বয়করা, এদের নেতৃত্বে যারা ছিল তাদের একটা প্ল্যান বি দরকার ছিল যে যদি আমরা কৃতকার্য হতে পারি, সাকসেসফুল হতে পারি, তাইলে আমাদের কি কি করতে হবে অন্তত প্রাথমিক পর্যায়ে। বিশেষ বিশেষ কিছু কাজ করা দরকার ছিল। আমার মতে প্রথমে একটা প্রোক্লেমেশনের দরকার ছিল, একটা স্বীকৃতির দরকার ছিল। আর এই স্বীকৃতিটা কোথা থেকে আসতে পারত? এই ইন্টারিম যে গভর্নমেন্ট, এই ছাত্ররাই নিয়োগ দিয়েছিল, ছাত্রদের সম্মতিক্রমে, এদের সিলেকশনে, এদের রেকমেন্ডেশনে ডক্টর ইউনূসকে প্রদান করে যে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। এই সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্রটা, এই প্রোক্লেমেশন as soon as possible এটা আসা দরকার ছিল। আর নইলে সমস্ত অভ্যুত্থানটাকে হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে, এর পর্যাপ্ত যথেষ্ট সম্মান করা হয়নি। এই বিশেষ করে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়ে এখনো গায়ে বুলেট নিয়ে, বুলেটের শরীরের ভিতরে বুলেট আটকে গিয়ে এখনো অনেকগুলো লোকের এই বুলেটগুলো নিয়ে এরা এখনো অর্ধমৃতের মতো বেঁচে আছে। এদের প্রকৃত ট্রিটমেন্ট হচ্ছে না, এদের রিহ্যাবিলিটেশন হচ্ছে না, এদের পুনর্বাসন হচ্ছে না। অনেকে হয়তো এতদিনে মারাও গেছে। একটা ছেলেকে দেখলাম, এরা যখন আন্দোলন করতেছিল, তাদের প্রকৃত ট্রিটমেন্ট হচ্ছে না, এই নিয়ে এরা প্রায় রাস্তায় নেমে এসেছিল, হাতে ক্যাপিটাল লাগানো, অনেকের হাতে, অনেকের গায়ে ব্যান্ডেজ করা। তখনই দেখলাম একটা লোকের ছেলের পেটের এক পাশে গুলি ঢুকে অন্য পাশে বের হয়ে গেছে। আর এই ছিদ্র দিয়ে ছেলেটার নাড়িভুড়ি সব বাইরে চলে এসেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই ছেলেটার নাড়িভুড়ি ভিতরে ঢুকানো হলেও এখনো বিরাট একটা ছিদ্র রয়ে গেছে। ওই ছিদ্র দিয়ে ইনফেকশন হয়ে অনেকগুলো সিক্রেশন বার হচ্ছে। তারপরে তার ভিতরে কি হচ্ছে সম্ভবত কেউই জানে না। তার ভাইটাল অর্গানগুলো এখনো ফাংশনাল আছে না, এক এক করে ভাইটাল অর্গানগুলো ফেল হচ্ছে, কোনো সিরিয়াস ইনফেকশন হলো কি না এইসব দেখার কেউ নেই। যাই হোক, এই যে গণহত্যা করলো যে দল, যে বিশেষ গোষ্ঠী, যার নেতৃত্বে এই গত 16 বছরের গুম, খুন, রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল, ব্যাংক লুট, রাষ্ট্রীয় সম্পত্তির তছরুফ, মানি লন্ডারিং, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে নিয়ে গেছে এক একটা দল, এক একটা গোষ্ঠী। আশ্চর্য হতে হয় এই টাকার অ্যামাউন্ট শুনে। শুধু এস আলম শুনলাম 23 বিলিয়ন ডলার, ইউএস ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। কোথা থেকে? অন্তত 6টা ব্যাংকে একেবারে লুটে ফুটে তলানিতে নিয়ে গিয়ে ডিপোজিট দিয়ে টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করেছে। এমনকি বাংলাদেশের নাগরিকত্ব ডিনাই করে, বাংলাদেশের নাগরিকত্ব ডিনাউন্স করে, প্রত্যাখ্যান করে সিঙ্গাপুরে নাগরিকত্ব নিয়েছে। তারপরে এই লোকটার এই দেশে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি এখনো আছে। বেক্সিমকোর এই দরবেশ লোকটা, এই বিখ্যাত দরবেশ লোকটা, যার নাম হচ্ছে সালমান এফ রহমান, এই লোকটা আরো সম্ভবত 17-18 বিলিয়ন ডলার
জাতীয় সম্পত্তি থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলো থেকে, প্রাইভেট ব্যাংকগুলো থেকে, আর অন্তত আমার মনে হয় 6টা ব্যাংকে একেবারে তলানিতে নিয়ে গিয়ে ডিপোজিটদের মানি মেরে দিয়ে বর্তমানে জেলে আছে। প্রথম দেখতাম জেলে আনা নেয়া করতো, এর হাতে কাফ লাগানো থাকতো, হ্যান্ডকাফ লাগানো থাকতো, মাথায় হেলমেট পরিয়ে। এখন দেখছি নবাবজাতার মতো স্যুট বুট পরিয়ে একেবারে হাত ভাত খোলা, ইশারায় আশারায় আশপাশের লোকদের মেসেজ দিচ্ছে, হাই হ্যালো বলতেছে, কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি শুনছি কোর্টের ভিতরেও তার কাউন্সিলদের, তার উকিলদের, ব্যারিস্টারদের কানে কানে বিভিন্ন পরামর্শ দিচ্ছে তার ব্যবসা বাণিজ্যের কী হবে, কোথায় কোথায় তার কোম্পানির এমপ্লয়িগুলো দিয়ে একটা আন্দোলন করানো যায়, এই সমস্ত খুব পরামর্শ দিচ্ছে কোর্টে বসেই। তারপরে শুনলাম এরা নাকি সবাই কমিশন পেয়েছে জেলে, হাজতে যেখানে আছে। সম্ভবত আমি ইংল্যান্ডে থাকি, এই দেশের কমিশন এইসব আমরা বুঝি না, কাদের কমিশন দেওয়া হয়, কেন কমিশন দেওয়া হয়। একজন ক্রিমিনাল, এদের আবার কমিশন কি? উন্নত দেশগুলিতে আপনি এই সমস্ত শব্দই শুনবেন না। কিসের আবার কমিশন? অ্যাকিউজড সিরিয়াস ফাইন্যান্সিয়াল এমবেজলমেন্ট যেটাকে বলে বাংলাতে, ইংরেজিতে সিরিয়াস ফ্রড অফিস, সেগুলো ইনভেস্টিগেট করবে। যদি যথেষ্ট সাক্ষী প্রমাণ থাকে তাহলে অর্ডিনারি পাবলিকের মতো অ্যারেস্ট করে কোর্টে চালান দেবে, এমনকি বেইলও হবে না। তো এই সমস্ত লোকগুলোকে আবার কিসের কমিশন? বাংলাদেশে যত আজগুবি কথাবার্তা এই বাংলাদেশের ব্যাপার নিয়ে গত কয়েক বছর ধরে ঘাটাঘাটি করে আমি অনেকগুলো শব্দ শুনেছি, এগুলো ইংরেজি ভাষাতেই না, ইংরেজি ডিকশনারিতেই নাই। এই কাজটা যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী করতো অথবা রয়্যাল ফ্যামিলি, ইংল্যান্ডের রাজ পরিবার কেউ করতো, তাহলে কোনো কথা ছিল না। একজন অর্ডিনারি ক্রিমিনালের যে শাস্তি হইতো একই শাস্তি হইতো। আমার মনে আছে কয়েক দশক আগে, প্রায় 20-25 বছর আগে, বা আরও সম্ভবত আরও বেশি, রয়্যাল ফ্যামিলির বর্তমানে রাজা চার্লসের বোন প্রিন্সেস আন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং, মদ খেয়ে রাস্তায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং একটা সিরিয়াস অফেন্স, ড্রাইভিং অফেন্স। এটা সাজা হচ্ছে আউটরাইট ব্যান্ড। রক্তের মধ্যে অ্যালকোহলের একটা সীমা আছে, এই সীমা অতিক্রম করলে, এই সীমা অতিক্রম করে এর চেয়ে বেশি অ্যালকোহলের মাত্রা পাওয়া গেলে 100 মিলিলিটার ব্লাডে 37.something, আমি এই মুহূর্তে বলে গেছি, মিলিলিটার অ্যালকোহলের ট্রেস থাকলে এটা হচ্ছে সীমার উপরে, টলারেবল সীমার উপরে, অ্যাকসেপ্টেবল সীমার উপরে, এর উপরে হইলে আউটরাইট ব্যান্ড। তখনকার দিনে 2 বছরের ব্যান্ড করতো। লাইসেন্সে, আমাদের ইংল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সে আপ টু 12টা পর্যন্ত পয়েন্ট নেওয়া যায়, সরকার দেয় বিভিন্ন পেনাল্টি হিসাবে। 12টা হয়ে গেলেই 2 বছরের ব্যান্ড। 2 বছরের জন্য এই লোকটার গাড়ি চালাইতে পারবে না। এই লোকটা আবার নতুন করে 2 বছর পরে আবার নতুন করে ড্রাইভিং টেস্ট দিয়ে 500 পাতার একটা কিতাব মুখস্থ করে, একটা বই মুখস্থ করে, ড্রাইভিংয়ের নিয়ম নীতি, রোড সাইন আর অনেক কিছুই, রোডে কী করে গাড়ি চালাবে, অন্যান্য ড্রাইভারদের প্রতি তার ব্যবহার কীরকম হবে, ট্রাফিক জংশনে আমরা ইন্টারসেকশন বলি, আমেরিকাতে ইন্টারসেকশন বলে, সরি ইংল্যান্ডে আমরা ট্রাফিক জংশন বলি। এখানে 4টা অথবা 6টা রোড থাকতে পারে। এই সমস্ত জংশনগুলো অ্যাপ্রোচ করলে কীভাবে কী করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোনবার টার্নিং নেওয়া যাবে না, কোনবার টার্নিং নেওয়া যাবে, এই সমস্ত শেখানো হয়। প্রায় 500 পাতার মতো একটা বই, যেটার নাম হাইওয়ে কোড। এটা আমাদের মুখস্থ করে একটা থিওরি টেস্টে যেতে হয়। থিওরি টেস্টে গিয়ে আউট অফ 50 কোয়েশ্চন 46 রাইট করতে হয়। তখন আপনি থিওরি পাস করলেন। থিওরি পাস করে 1 বছরের সময় থাকবে থিওরি টেস্টটা, ভ্যালিড থাকবে 1 বছর। 1 বছরের ভিতরে আপনাকে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট দিয়ে, প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট হচ্ছে একটা এক্সামিনার বসবে, একটা এক্সামিনেশন সেন্টারে যাবেন আপনি, ওখানে কি বুকিং দেবেন, কিছু ফিস দেবেন, একজন এক্সপার্ট এক্সামিনার বসবে আপনার পাশে, আর আপনি গাড়ি চালিয়ে এক্সামিনার লোকটাকে আপনার ড্রাইভিংয়ের স্কিল দেখাবেন, ওই লোকটা মার্ক করবে। এন্ড অফ দি ডে অনেকগুলো পয়েন্টে এক্সাম নেবে, প্র্যাকটিক্যাল এক্সাম, ড্রাইভিং গাড়ি চালিয়ে।
তারপরে যদি আপনি পাস করেন তাহলে পাস, ফেল করলে ফেল। এখানে কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ চলবে না, কোনো অনুরোধ চলবে না। এনিওয়ে, এই হচ্ছে আমাদের ড্রাইভিং পাসের রীতি। তো ওই রীতিগুলি শুধু অর্ডিনারি হাই অ্যান্ড টমের জন্য না। অর্ডিনারি হাই অ্যান্ড টম আমাদের একটা ইংলিশের টার্ম, ইংলিশ ভাষায় একটা টার্ম আছে এই জিনিস বোঝাতে, যে লেমেন মানে রাস্তার লোকের, নিম্নবিত্তের লোকের জন্য যে রীতি, প্রাইম মিনিস্টার এমনকি রাজাবাদশাদের জন্য একই রীতি, একই আইন, সবাই মানতে হবে, একটু বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। There is no excuses for anybody to violate the rules and terms and conditions. রুলস, টার্মস, কন্ডিশন, ল, এগুলো সবাইকে মানতে হবে। আর এরাও জেনারেল পপুলেশন পারতপক্ষে আইনের বিরুদ্ধে কিছু করবে না, আইন অমান্য করবে না, আইন ভঙ্গ করবে না। যদি কেউ একটা লোক আইন ভঙ্গ করে, আইনের বহির্ভূত কোনো কিছু করে, এই অর্ডিনারি পাবলিক এটা নিয়ে প্রোটেস্ট করবে। যাই হোক, বিষয় থেকে একটু ডাইভার্ট হয়ে গিয়ে অন্য একটা আলোচনায় চলে গেছিলাম। আর যে কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, এই বিপ্লবকে, এই অভ্যুত্থানকে, এটা বিপ্লব না আসলে, এটার ঠিক ওয়ার্ডিং হচ্ছে একটা অভ্যুত্থান। এই অভ্যুত্থানটা কারা করেছে? হাতে গোনা কয়েকজন ছাত্র করেনি, কয়েক ইউনিভার্সিটি কলেজের ছাত্রগুলো করেনি, এটা করেছে বাংলাদেশের আপামর জনসাধারণ, অর্ডিনারি পাবলিক মিলে ছাত্রদের সাথে সহযোগিতা করে একটা মাস আপরাইজিং, যেটাকে বলে ইংরেজিতে গণ আন্দোলন। এই গণ আন্দোলন যখন কোনো দেশে হয়, তো সেটাতে একটা জিনিস প্রমাণ হয় যে এই দেশের লোক, এই দেশের নাগরিক, বৈধ নাগরিকরা, এই নাগরিক বলতে মেজরিটি নাগরিক, হয়তো কিছু লোক বাদ পড়ছে, কিন্তু কালেকটিভলি অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ নেশন, majority of the nation, majority of the population of that country does not like the government who's in power. It could be for so many reasons. One is the government is so isolated from their citizen that they do not care anymore how does a ordinary citizen lives their life, or does not do anything in favor of the common mass, the majority of the people. They are they're more busy with their own objectives, with their own financial gain, along with their associates, their other affiliated organization or individuals, but little do they care about the ordinary public who send them by electing them, by giving their vote to sit in their chair and serve the people, which is actually the main fundamental of democracy. So what we had during the time of the Awami regime for 16.5 years is, what would you call it? It's not only fascism. Fascism means বাংলায় স্বৈরশাসন বলেন আপনারা, কিন্তু স্বৈরশাসন আসলে অ্যাকচুয়াল ওয়ার্ড না। আওয়ামী লীগ যে কাজটা করেছে, বা যে কাজটা এই মুজিবের যুগ থেকে, শেখ মুজিবের যুগ থেকে, প্রথম 1 বছর বাদ দিলে 72 থেকে মুজিব যে কাজগুলো করে গেছে, সেগুলোর সামারাইজেশন হচ্ছে, এমনকি মুজিবের মেয়ে হাসিনা যে কাজগুলো করেছে, এগুলোর সামারাইজ করতে গেলে যে এক্স্যাক্টলি এরা কোন পলিটিক্যাল ফিলোসফি নিয়ে বাংলাদেশের গদিতে বসে আছিল। স্বৈরশাসন was part of, fascism was
part of their ideology. But overall, Hasina, at least Hasina herself, saw Bangladesh as her private property. The whole of Bangladesh was her private property, and the inhabitant of that country was her subject. Basically, that is a ideology of a monarchism, or বাংলায় আপনি রাজতন্ত্র বলতে পারেন, যে দেশের সমস্ত সম্পত্তিকে নিজের মনে করা, দেশের নাগরিককে নিজের চাকর বাকর মনে করা, আর বেসিক্যালি যেখানে যা খুশি সেটাই করা, শুধু নিজে না, নিজের আত্মীয় পরিবার পরিজন আর নিজের ইনার সার্কেলের যে কিছু ফেভারপ্রাপ্ত কিছু বিশেষ লোক, তাদের লুটপাট মানে আনইমাজিনেবল করাপশন, লুটপাটের ব্যবস্থা করে দেয়া, যেটা বাংলাদেশে হয়েছে। এখন এই দল, আমার মনে হয় এই দলকে অ্যাকিউজ করতে গেলে, চার্জ করতে গেলে অন্তত 100টা সিরিয়াস হিউম্যান ভায়োলেশনের চার্জ করা যেতে পারে। সভ্য মানুষ হিসাবে আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি আমরা মানি আর না মানি ইসলাম কেন্দ্রিক। এটা মানি বলেই আমাদের ইমান আছে বলতে হবে, আর আমরা যদি এগুলো না মানি তাইলে আমরা বেঈমান আর মুসলমানই থাকবো না হয়তো। আমাদের মধ্যে আর নন মুসলিম যারা আছে, নন বিলিভার, তাদের মধ্যে কিছু কিছু ফাইন লাইন আছে, এগুলো যদি আমরা ক্রস করি এজ এ মুসলমান, এজ এ Muslim, we would not be called Muslim anymore. You can call so many other things, but according to Islamic edicts and Islamic tradition, you are not a Muslim. In Islam, আপনি কারো সম্পত্তি আত্মসাৎ করতে পারবেন না, ইসলাম এটা অনুমতি দেয়নি। শক্তভাবে এটার ব্যাপারে অনেকগুলো কোরআনে, আল্লাহ নবীর সুন্নাতে এগুলো নিয়ে বিশদ আলোচনা আছে, বিশেষভাবে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এমনকি আপনি কাউকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না। লা রাইবা ফিদ্দিন, কোরআনের একটা আয়াত, যে কোনো লোককে আপনি জোর জবরদস্তি করে মুসলমান বানাতে পারবেন না। তার ধর্মীয় স্বাধীনতা থাকবে, তাকে আপনি ফোর্স করতে পারবেন না তার ধর্মকর্মে, তার ধর্মীয় রিচুয়ালগুলিতে আপনি তাকে আটকাতে পারবেন না। আপনি তাকে ধর্মের দাওয়াত দিতে পারেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য দাওয়াত দিতে পারেন, বুঝাতে পারেন যে তৌহিদবাদ অথবা একেশ্বরবাদ, এক আল্লাহর উপর বিশ্বাস করা, অথবা এক আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের মালিক হচ্ছেন এক আল্লাহ, আর আমাদের একদিন আবার ওই একই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের ভাগ্যে যা হয়, আমাদের রিজেক, আমাদের হায়াত, আমাদের আয়ু, আমাদের মরণ, আমাদের ভালো মন্দ সব এই আল্লাহর দ্বারাই নির্ধারিত হয়। এই সমস্ত ইসলামের সুশীতল বাণীগুলো, ইসলামের অ্যাট্রাকটিভ যে আসপেক্টগুলো আপনি তার সামনে তুলে ধরতে পারবেন, কিন্তু তাকে আপনি জোর করতে পারবেন না, তার সাথে আপনি জবরদস্তি করে আপনি তাকে কনভার্ট করতে পারবেন না, তাকে ধর্মান্তরিত করতে পারবেন না, তাকে রেসপেক্ট করতে হবে। যদিও আমরা জানি ইসলাম অন্যান্য কোনো ধর্মের স্বীকৃতি নাই, ইসলামই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। ওটা আল্লাহর নবী বিদায়ী ভাষণে ঘোষণা দিয়ে গেছেন। এমনকি কোরআনের আয়াতে আল্লাহ নবীর বিদায়ী ভাষণের কিছু আগে বা কিছু পরে যে আয়াতটি নাজিল হয়েছিল, যে আমি আজ তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকেই তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। আল আওমা ইয়াকমালতু লাকুম দীনুকুম, আমি তোমাদের ধর্মকে আজকের দিনে পরিপূর্ণ করলাম, আর ইসলামকেই তোমাদের, পরবর্তী আয়াতে বলা হয়েছে যে ইসলামকেই তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। এই বাক্য দ্বারা, এই আয়াত দ্বারা ইসলামের একছত্র আধিপত্য পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠা করে দিলেন। আর বাকি ধর্ম সম্বন্ধে না বলে যে কথাটা বললেন আল্লাহ, যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এনিওয়ে, তো
এই যে লোকগুলো, এই যে আওয়ামী লীগের লোকগুলো, শেখ অমুক চৌধুরী তমুক ইসলামিক বিশেষ বিশেষ নামগুলো নিয়ে মুসলমান সেজে অনেকগুলো লোক হজও করতে দেখলাম, হাজি সেজে হজে গিয়ে হজ করে আসতেছে, তারপরে এখানে অনেক দান খয়রাত করতো। কিন্তু এই লোকগুলো সত্যি মুসলমান ছিল? এই লোকগুলোর যে কর্মকাণ্ড, এগুলো লোকগুলোর যে কাজ, এগুলো কি মুসলমানের কাজ? এই লোকগুলো কি জীবনে কোনোদিন নিজেকে প্রশ্ন করেনি যে আমি কি একজন মুসলমান এই সমস্ত কাজগুলো করতে পারি? একটা লোকের সম্পত্তি আত্মসাৎ করতে পারি? একটা লোকের প্রতি আমি জুলুম করতে পারি? একটা লোককে ধরে নিয়ে গিয়ে তার বউর কাছ থেকে, তার মার কাছ থেকে, তার বাচ্চাদের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, পরিবারের একমাত্র সম্বল লোককে নিয়ে গিয়ে আমি 6 বছর 8 বছর 10 বছর আয়নাগরের মতো একটা কুপড়ি ঘরে, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো জুলুম নাই, নামাজ পড়তে দেওয়া হয়নি, ঠিক মতো পেশাব পায়খানা করতে দেওয়া হয়নি, পেশাব পায়খানার জায়গা নাই, পাটা লম্বা করে একটু যে শুইবে এই সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি। আমরা গত কয়েকদিন ধরে চাক্ষুষ যারা ডাইরেক্টলি এই সমস্ত অত্যাচারের জুলুম শিকার হয়েছেন তাদের মুখ থেকে শুনতেছি এই সমস্ত বর্ণনা। এই কয়েকদিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেব এই আয়নাগরগুলো গিয়ে 2-3টা অন্তত পরিদর্শন করে এসেছেন। এসে এই একটা ব্যাপারে দেখলাম উনি খুবই হার্ট হয়েছেন, খুবই কষ্ট পেয়েছেন, এমনকি ওনাকে একসময় কান্না করতে দেখা গেছে। এই সাথে যারা গেছিল, চাক্ষুষ যারা এই সমস্ত গুমখুনের ভিকটিম, এই সমস্ত জুলুম অত্যাচার শিকার হয়েছিল, তাদের কয়েকজন ছিলেন ওখানে, তাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বর্ণনা করতেছিলেন। তখন দেখলাম ডক্টর ইউনূস ভেরি ইমোশনাল, উনি সম্ভবত এক পর্যায়ে কান্না করেছেন। তারপরে উনি যে একটা উক্তি করেছেন আমার খুবই পছন্দ হয়েছে এই উক্তিটা দিয়ে উনি এই বিষয়ের গ্র্যাভিটি, এই বিষয়ের সিরিয়াসনেস খুব সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরেছেন। আয়নাগরের যে পিরিয়ডটা ছিল, গুমখুনের যে পিরিয়ডটা ছিল হাসিনা সরকারের সময়, এটাকে উনি আইয়ামে জাহেলিয়াতের যুগের সাথে তুলনা করেছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগ কোনটা ছিল আমরা মোরলে সবাই জানি। আল্লাহ নবীর পূর্ববর্তী আরবদের যে অবস্থা ছিল সেই যুগটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলে বাংলায় ট্রান্সলেট করতে গেলে অন্ধকারের যুগ বলা যেতে পারে, কিন্তু অন্ধকারের যুগও ঠিক ওয়ার্ড না, এর চেয়ে আরও সিরিয়াস, এখানে আরও এমফেসিস দিতে হয়। এটা ইংরেজিতে বলতে গেলে এ পিরিয়ড অফ ডার্কনেস, ও টাইম অফ ডার্কনেস, যে ডার্কনেসে থাকার কারণে লোকজন মেয়েদেরকে মানুষ মরতে পারে, মহিলাদের মানুষই মনে করতো না, মনে করতো মহিলারা আরেক ধরনের প্রাণী, মানুষের কাতারে না, আশরাফুল মখলুকাত না। মেয়ে বাচ্চা জন্মাইলে আরবরা তখন জীবিত কবর দিত। তখনকার দিনে আরবদের মেন কাজ ছিল এক গোত্রের বিরুদ্ধে আরেক গোত্র কবিতা রচনা করত। এদের মধ্যে একজন থাকতো নেতা পর্যায়ে, ভালো আরবি জানতো হয়তো, আর সুন্দর সুন্দর কবিতা লিখতো। কবিতার ভাষ্য কি হতো, এক গোত্রের লোক অন্য গোত্রের যত বদনাম, গালাগালি, হেয় প্রতিপন্ন করা, এই সমস্ত কথাবার্তা দিয়ে এরা কবিতা লিখত। আর এগুলো তারা বাজারে বাজারে, মহল্লায় মহল্লায়, জনপদে এগুলো মেলার মতো অনেকগুলো লোক সমাগম করে এইগুলো গেয়ে বেড়াতো। এই ছিল তখনকার আরবদের অবস্থা। এটাকেই আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে ইসলামের ইতিহাসে। তো এই আইয়ামে জাহেলিয়াতের যুগ যারা বাংলাদেশে এই 21st সেঞ্চুরিতে প্রতিষ্ঠা করেছিল, আর এদের দ্বারা যে কর্মকাণ্ডগুলো এরা ঘটিয়েছে, এগুলো আফ্রিকার মাসাই মারা
অথবা কারামাজং নামে দুইটা ওয়াইল্ডারনেস আছে। মাসাই মারা হচ্ছে কেনিয়াতে, আর কারামাজং হচ্ছে তানজানিয়াতে। মাইলের পর মাইল, শত মাইল শত মাইল শুধু উইল্ডারনেস, শুধু বন জঙ্গল, মরুভূমির মতো কোনো কোনো জায়গায়, এই সমস্ত জায়গায় শুধু বন্য হিংস্র প্রাণী বাস করে। বন্য হিংস্র প্রাণী কি কি? সিংহ, বিভিন্ন ধরনের বাঘ, জিরাফ, উইল্ডার বিস্ট নামে আরেক ধরনের মহিষের মতো এক ধরনের প্রাণী, জেব্রা, তারপরে হাইনা, আরও কত কি, সাপ, বিচ্ছু, পৃথিবীর সমস্ত ডেঞ্জারাস সাবেজ হিংস্র প্রাণীগুলো এই সমস্ত এলাকাতে বাস করে। এই সমস্ত সাবেজ প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো, এক একটা প্রাণী অন্য অন্য প্রাণীর সাথে যে কাজগুলো করে না, আওয়ামী লীগের লোকগুলো, এই আওয়ামী লীগের লোকগুলো বলতে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি, আওয়ামী লীগের লোকগুলো আওয়ামী লীগকে শুধু একটা পলিটিক্যাল পার্টি মনে করতো না। এরা আওয়ামী লীগ পার্টিকে একটা কাল্ট ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠা করেছিল, একটা কাল্ট সংস্কৃতি তৈরি করেছিল আওয়ামী লীগের লোকগুলো রাজনীতির নামে। এদের কাল্টের লিডার হচ্ছিল, এদের নেতা বানিয়ে দিয়েছিল শেখ মুজিবকে, মেইন কাল্ট বলতে হবে। আর বাকিরা ছিল এই মেইন কাল্টের শিষ্য, বা আরেকটু বাড়িয়ে বললে আওয়ামী লীগের লোকগুলো আরেকটা নতুন ধর্ম সৃষ্টি করে ফেলেছিল। এই ধর্মটার নাম আওয়ামী ধর্ম বলা যেতে পারে। আর মুজিবকে শ্রদ্ধার ভক্তি করে বাংলাদেশের অলিতে গলিতে মুজিবের নামে যতটা মূর্তি, মিউরাল, তারপরে অফিস আদালতে মাথার উপরে মুজিবের ছবি, হাসিনার ছবি, এইগুলো ঝুলানোর মাধ্যমে এরা যদিও এই সময় না হইলেও অদূর ভবিষ্যতে আওয়ামী লীগকে একটা ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে এরা। আর বর্তমানে এরকম কিছু করেনি। বর্তমানে মুজিবকে প্রায় নবী রাসূলদের পর্যায়ে নিয়ে গিয়েছিল এরা। আমরা একজন নবী রাসূলের নাম শুনলে যে ভক্তি আর শ্রদ্ধা আমাদের মনের মধ্যে আসে, মুজিবের নামে বাধ্যতামূলক মুজিবকে শ্রদ্ধা করতে গিয়ে শ্রদ্ধার মাত্রাটা এতটুকু এমন সিস্টেম তৈরি করেছিল, বা এমন বিশেষ কোনো কোনো জায়গায়, সব জায়গায় না হয়তো বাংলাদেশের কোনো কোনো জায়গায় কোমলমতি স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে প্রথম গিয়েই স্কুলে ঢুকার কোনো একটা জায়গায় মুজিবের ছবি রাখা হতো, আর এই ছবির সামনে সবাই মাথা নত করে একটা স্যালুটের মতো বা একটা সালাম দিয়ে তারপরে স্কুলে ঢুকতে হতো। ইসলামের পরিভাষায় এটা শিরক। কোনো মানুষের সামনে অথবা মৃত মানুষের ছবির সামনে মাথা নত করা মানেই এটা শিরক করা। আর এই শিরকটা হচ্ছে একেবারে নিম্নমানের শিরক, আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ বলে, মুহাম্মদকে রাসূল বলে যে স্বীকৃতি দেই, যে ডিক্লারেশনটা দেই কলিমা শাহাদাতের মাধ্যমে, এটার সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটা ব্যবস্থা তৈরি করে রাখছিল, অথবা তৈরি করার প্রচেষ্টায় ছিল, আংশিকভাবে এরা করেও ফেলেছিল, যেটা একজন অর্ডিনারি মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই ব্যাপারে প্রটেস্ট করা দরকার ছিল, এগুলো বিরুদ্ধে কথা বলা দরকার ছিল, আওয়াজ তোলা দরকার ছিল। নাইলে কোনো একটা মানুষ যদি আরেকটা মানুষকে, আরেকটা রক্ত মাংসের মানুষকে নবী রাসূলদের অবস্থানে বসিয়ে ভক্তির শ্রদ্ধার লিমিট ক্রস করে, শ্রদ্ধার
একটা মানুষকে আপনি কতটুকু শ্রদ্ধা করবেন তারও একটা ফাইন লাইন আছে। এটা ক্রস করার পরে এটা ভক্তির পর্যায়ে চলে যায়। যখন মানুষ একটা মানুষকে ভক্তি করে তখনই ইসলামী শরিয়ার দৃষ্টি অনুযায়ী, শরিয়ার নিয়ম নীতি অনুযায়ী এটা কুফরি হয়ে যায়, শিরকি হয়ে যায়। এটা অস্বীকার করতে পারেন আপনি, আপনার অস্বীকার করার সম্পূর্ণ অধিকার আছে। আপনি কেন, যে কোনো কেউ অস্বীকার করতে পারে, হিন্দুরা অস্বীকার করবে, খ্রিস্টানরা অস্বীকার করবে। মুসলমান হয়ে যদি আপনি এটা অস্বীকার করেন তাইলে আপনি আর মুসলমান থাকবেন না। আপনি যে কোনো কিছু হইতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, যে কোনো ধর্ম আপনি ধার্মিক নাম দিতে পারেন আপনার ধর্মের, কিন্তু আপনি আর মুসলমান থাকবেন না। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, এটা নিয়ে কোনো তর্ক নাই, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আর এদেরই সম্ভবত এই পাখিরা মৌলবাদী বলে। কিন্তু আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখবেন, অন্তত শিক্ষিত ভাইয়েরা, যে সমস্ত ইসলাম ধর্মটাই মূলের উপর। ইসলামে কিছু মৌলিক বিশ্বাস আছে, ফান্ডামেন্টাল কিছু বিলিফ আছে। এগুলো যদি আপনি বিশ্বাস না করেন তাইলে আপনি মুসলমান হবেন না। আপনি আপনাকে অন্য কিছু বলতে পারেন, খ্রিস্টান বলতে পারেন, নাস্তিক বলতে পারেন, অ্যাগনোস্টিক বলতে পারেন, আপনি হিন্দু বলতে পারেন, কিন্তু আপনি আর মুসলমান বলতে পারবেন না। এই অধিকারটা আপনার আর থাকবে না। এখানে আপনি যতই জোরাজুরি করুন, যতই মুখজুরি করুন, আর যতই তর্ক করুন, কোনো কিছু কাজে আসবে না। You know better than anybody else. When you start arguing about the religious main belief, when you start arguing about Islamic main fundamental of Islam, being a Muslim, there is no two way about it. এখানে কোনো দ্বিতীয় রাস্তা নাই, দ্বিতীয় পন্থা নাই। আপনার সাথে রাস্তা একটাই খোলা। আপনি মানলে আপনি মুসলমান, আর না মানলে আপনি যা কিছু সেটাই আপনাকে আপনি নিজে হইতে পারেন, আপনাকে নিজেকে ডাকতে পারেন। কিন্তু আপনি আর মুসলমান আপনার আর মুসলমান থাকার আর কোনো অধিকার নাই। আপনি মুসলমানের ফোল্ড থেকে বের হয়ে চলে গেছেন। এ নিয়ে আপনি আর তর্ক করার কোনো দরকার নাই। আপনি ইসলামের নিয়ম নীতি মানবেন না, আপ টু ইউ। You can go and live your life the way you like, but you should not call yourself a Muslim. You don't have any right to call yourself a Muslim. And there is no need to call yourself a Muslim. If you feel Islam is a obstacle to lead a liberal life, you can go and easily live your life getting out of the fold of Islam. There is nobody to stop you. So there is no fight, there is no argument about it. Basic bottom line is either you take it or you leave it. There is a saying in English, ইংরেজিতে একটা কথা আছে, either you take it or leave it. আপনি হয়তো নেবেন এই তত্ত্বটা, এই আর্গুমেন্টটা, এই ফিলোসফিটা, আর নাইলে আপনি এটা বাদ দিবেন। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সামনে। হয়তো কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা চলে আসে আজকের আলোচনার মাধ্যমে। আমি কোনো ইসলামিক বক্তাও নই। আমার ইসলামের ধর্ম সম্বন্ধে আমার জ্ঞান খুবই সীমিত। আমি একজন অর্ডিনারি মুসলমান। আল্লাহর মুসলমান হিসাবে ন্যূনতম যে কাজগুলো করতে হয় সেগুলো করার চেষ্টা করি, এতটুকুই। আমার কেউ হয়তো সম্ভবত ফান্ডামেন্টালিস্ট, জঙ্গি এগুলো টাক দিতে পারে, এতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমি লিবারেল মুসলমান নই, আমি মডারেট মুসলমান নই। আমি প্রকৃত মুসলমান বলতে যা বোঝায়, যে জিনিসগুলো মানতে হয় সেগুলো মানি। হয়তো অনেক সময় এগুলো সম্পূর্ণরূপে প্রতিপালন করা হয় না, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। এখন মেইন বিষয়টা ফিরে আসি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন জরুরি? আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির অবস্থা দেখি, ইটালির অবস্থা দেখি। ইটালির মুসোলিনির নেতৃত্বে যে পার্টি ছিল সেটার নাম হচ্ছে ফ্যাসিস্ট পার্টি। জার্মানিতে হিটলারের নেতৃত্বে যে পার্টি ছিল সেটার নাম হচ্ছে নাৎসি পার্টি। এই নাৎসি পার্টি হিটলারের নেতৃত্বে জার্মানিতে যে
বা ইউরোপের অন্যান্য দেশে যে গণহত্যা করেছে, শুধু জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে, সুপারিয়রিটি প্রমাণ করতে হিটলার মনে করতো, হিটলারের অনেকগুলো ডেঞ্জারাস ফিলোসফির মধ্যে একটা ছিল, হিটলার মনে করতো যে ওরা অরিজিনাল আর্য জাতির লোক, ওরাই হচ্ছে আল্লাহর সৃষ্টির। আল্লাহ মানত কিনা ঠিক জানি না, সম্ভবত মানত না, বাট মনে করতো যদি ক্রিয়েশন থিওরির উপর বিশ্বাস করে, ক্রিয়েশনিজমের উপর বিশ্বাস করে, তাহলে হয়তো বিশ্বাস করতো যে কেউ একজন সৃষ্টি করেছে এদের পৃথিবীর সমস্ত জাতি থেকে সুপারিয়র করে, শ্রেষ্ঠ করে। এর মানে হচ্ছে বাকি সমস্ত জাতি এই আর্য জাতির, এই হিন্দু ধর্মের যেরকম ব্রাহ্মণ জাতি হচ্ছে বাকি 3-4টা জাতির উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এদের ধর্ম মতে, এদের বিশ্বাস মতে। বাকি আরো 3 জাতি ভগবানের, ব্রহ্মার বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে শুধু ব্রাহ্মণদের বিশেষ বিশেষ কাজগুলো সম্পন্ন করার জন্য। তো হিটলার মনে করত যে আর্য জাতি হচ্ছে আরিয়ান নেশন, জার্মান ভাষায় বলে বা ইংরেজিতে বলে, বাংলায় আমরা আর্য জাতি বলে সম্ভবত এদের সম্বোধন করি সচরাচর। এই আর্য জাতি শ্রেষ্ঠ জাতি হিসেবে মনে করত, আর বাকি পৃথিবীর সমস্ত জাতি হচ্ছে আর্য জাতির থেকে নিম্নমানের। আর আর্য জাতির উপর এরা কোনো কোনোভাবেই শ্রেষ্ঠ নয়। তো এই ফিলোসফি থেকে, এই বিশ্বাস থেকে হিটলার যে গণহত্যা করেছিল পুরো ইউরোপ জুড়ে, এই যখন ইউরোপিয়ানরা একত্রিত হয়ে হিটলারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে হিটলারকে দমন করার জন্য যুদ্ধ করে, এক পর্যায়ে হিটলার বাহিনীর পতন হয়। তারপরে জার্মানিতে রাষ্ট্রীয়ভাবে আইন করে হিটলারকে ডিনাউন্স করা হয়, হিটলারের পার্টিকে চিরতরে নিষিদ্ধ করা হয়। একইভাবে ইটালিতেও ফ্যাসিস্ট পার্টিকে তারা সংবিধানের মাধ্যমে বিশেষ কিছু আইন কানুন করে ফ্যাসিস্ট পার্টিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। জীবনে আর কোনোদিন মাথা তুলে দাঁড়িয়ে কোনো পলিটিক্স করতে পারবে না। তারপরে এদের বিচার জার্মানিতে হয় নিউরেমবার্গ ট্রায়াল নামে একটা কোর্ট গঠন করে। একটা ট্রায়ালের মাধ্যমে প্রথম সারির হিটলারের সহচরদের ফাঁসি দেওয়া হয়, বিভিন্নভাবে ব্রাশ ফায়ার করে মারা হয়। তারপরে অনেকের শত শত বছরের জেল হয়, অনেকেই জেলে পচে মরেছে। আমার দৃষ্টিতে বা বাংলাদেশের বাঙালি জাতির মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় অনেক বিদ্বান, অনেক এক্সপেরিয়েন্স লোক, অনেক রাষ্ট্রবিজ্ঞানের উপর পিএইচডি করা লোক, পৃথিবী সম্বন্ধে বিশ্বমানের শিক্ষিত লোক, যাদেরকে সত্যিকারের বুদ্ধিজীবী বলা যায়, এদের প্রত্যেকেরই মত। আপনি যদি ডক্টর তাজ হাশমির কথা শুনেন, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা শুনেন, কনক সারোয়ারের কথা শুনেন, তারপরে ডক্টর আলী রিয়াজের কথা শুনেন, প্রচুর লোক আছে বাঙালির মধ্যেও বিশ্বমানের বুদ্ধিজীবী, বিশ্বমানের শিক্ষিত। এরা অনেকেই পিএইচডি ডিগ্রি আছে, অনেকেই বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে শিক্ষকতা করেন বা গবেষণা করেন। এদের প্রত্যেকেরই মোর অর লেস আওয়ামী লীগ সম্বন্ধে একটাই ধারণা, যে আওয়ামী লীগ বাংলার বুকে আর রাজনীতি করার মতো কোনো কর্মকাণ্ড করে যায়নি। আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম করেছে বাংলার জনগণের উপর, আওয়ামী লীগ যে লুটপাট করেছে রাষ্ট্রীয় সম্পত্তি, অর্ডিনারি পাবলিকের
মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে গিয়ে মানুষকে পথে বসিয়েছে, আওয়ামী লীগ যে লুটতরাজ করেছে, আওয়ামী লীগ যে মানি লন্ডারিং করেছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার, এদের এমন কেউ বাকি নাই শেখ পরিবারের পিচ্চি বাচ্চা থেকে দাড়ি মুছ গজায়নি। অমুক জায়গায় তমুক জায়গায়, লন্ডনের হার্ট হচ্ছে কেনজিংটন, মেফেয়ার, তারপরে হামস্টেড হিথ, এই সমস্ত জায়গায় বড় বড় মন্ত্রী মিনিস্টারদের বাড়ি, এক একটা বাড়ির দাম বাংলার টাকায় 150, 200, 300 কোটি টাকা। এই সমস্ত জায়গায় এরা 2টা 3টা বাড়ি করে রাখছে। কয়েকদিন আগে টিউলিপ সিদ্দিকি, ইংল্যান্ডের লেবার পার্টির এমপি, তারপরে মন্ত্রী, এই তার নামে কি বাইর হইল কয়েকদিন আগে, আপনারা সবাই শুনেছেন। এই বিভিন্ন বদমাইশির মাধ্যমে, বিভিন্ন দান্দাগিরির মাধ্যমে, অমুকের নামে তমুকের নামে এখান থেকে চুরি করে টাকা দিয়ে ফ্ল্যাট কিনানো হয়েছে, তারপরে এই লোকটা দান করে দিয়েছে, খয়রাত করে দিয়েছে, এই হাবি জাবি কত কি। তারপরে টিউলিপের বাংলাদেশের নাগরিক, সম্ভবত বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও এই দেশে টিউলিপের নামে অথবা টিউলিপের পরিবারের নামে, ওর মার নামে, ওর ভাইয়ের নামে এই দেশে সম্ভবত কয়েক শত কোটি টাকার সম্পত্তি আছে। এগুলো বাইরে আসতেছে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন খবরের মাধ্যমে। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অনেকগুলো লোক বাধা দিচ্ছে, এর মধ্যে বিএনপিও আছে। এখন অবশ্য এরা সুর পাল্টেছে, গত 2-3 দিন ধরে দেখছি। এর আগে এরা বাংলাদেশের বৃহত্তর একটা দল হিসাবে, বাংলাদেশের সম্ভবত একটা পপুলার দল হিসাবে, প্রেসিডেন্ট জিয়ার, যিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা যেতে পারে, এরা তো মুজিবকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আরো কত কি জাতির পিতা টিতা কত কি খেতাবে ভূষিত করেছে। কিন্তু আমরা যতটুকু দেখেছি, জিয়া বাংলাদেশকে একটা নতুন রূপ দিয়েছিলেন। আর জিয়া যে আন্তরিক লোক ছিলেন, তিনি সত্যিকারের বাংলাদেশ আপামর জনসাধারণের জন্য কাজ করতে চেয়েছিলেন। যতদিন ক্ষমতায় ছিলেন, যতদিন আয়ু ছিল, ততদিন উনি অনেক কাজ করেও গেছেন। আমরা নিজের চোখে দেখেছি, জিয়াউর রহমান হেঁটে মাইলের পর মাইল অজপাড়া গায়ে ধানের ক্ষেতের মধ্যে দিয়ে, তারপরে হাওয়ার বাহারে বিনা দ্বিধায় হেঁটে এই 5 শালা পরিকল্পনা নামে একটা পরিকল্পনা নিয়েছিলেন উনি। এর মধ্যে একটা ছিল খাল খনন করা, কৃষকদের খেতে পানির ব্যবস্থা করে দেয়া। এই খাল খনন করার পরিকল্পনা এমনভাবে পপুলার হয়েছিল, বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার খাল খনন করেছে নিজের শ্রম দিয়ে। যার কারণে বাংলাদেশের এগ্রিকালচারাল সেক্টর, বিশেষ করে ধান ক্ষেত বা ধান ফলানোর যে কোয়ান্টিটি, ধানের যে ফসলের প্রবৃদ্ধি অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছিল। বা মোটামুটি প্রায় ধানের অথবা ধান থেকে বাই প্রোডাক্ট চালের ব্যাপারে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল। তো এই দল কিন্তু, জানি না এই দলের প্রধান তারেক রহমানের কি মতবাদ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। এখনো উনি খোলাখুলি কোনো কিছু কমেন্ট করছেন না। কিন্তু এদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ওপেনলি, পাবলিকলি উনি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে মতবাদ প্রকাশ করেছেন। জামাতও একই কথা। জামাতও আজ পর্যন্ত জামাতের উপর যে জুলুম অত্যাচার হয়েছে, জামাতের নেতৃস্থানীয় বাংলাদেশের বিশিষ্ট আলেম, যদিও জামাতের সাথে মেইনপন্থী মেইনস্ট্রিম মুসলমানদের অনেকগুলো মতানৈক্য আছে, সেগুলো আলাদা আলোচনা, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট বাংলাদেশের একটা ইসলামিক পার্টি ধরে নিয়ে এদের প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে, এদের নেতৃস্থানীয় বিশিষ্ট আলেম
বুদ্ধিজীবী, হাইলি এডুকেটেড, হাইলি এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, এদের যেভাবে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে এদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশের বিশিষ্ট আলেম সাইদি সাহেবকে যে জেলে পুরে প্রথম ফাঁসি, তারপরে ফাঁসি মৌকুফ করে দিয়ে আজীবন কারাদণ্ড সম্ভবত দিয়ে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে যে কারাগারেই ওনাকে বিভিন্নভাবে বিষ প্রয়োগ করে ওনাকে শেষ পর্যন্ত হত্যাই করা হয়েছে, যদিও বলা হয়েছে যে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো এই অবস্থায় জামাত, বিএনপি আর এই ছাত্র আন্দোলনের নেতারা তো আছেই, এদের অবশ্য ইচ্ছা আওয়ামী লীগকে একটা পার্টি হিসাবে নিষিদ্ধ করে দেয়া, কিন্তু এরা এতদিন সাহস করে হয়তো বলতে পারেনি। এই 32 নম্বর ভাঙ্গার পরে এই রিয়াকশন দেখে বা পাল্টা রিয়াকশন, কাউন্টার রিয়াকশন তেমন কিছু না হওয়ার কারণে এদের ভিতরে একটু সাহস জন্মেছে। এদের ভিতরে এখন নতুন আশার সঞ্চার হয়েছে যে এরা এখন সাহস করে প্রায় ওপেনলি বলা শুরু করে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করেছে। দেয়ারফর আওয়ামী লীগে বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। আর রাজনীতি করতে গেলে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের যে লোকগুলো যদি কোনো নেক্সট জাতীয় ইলেকশনে দাঁড়ায়, আমার তো মনে হয় না একটা ভোট পাবে। আমার সম্ভবত এরা ভোট কেন্দ্রে গেলে এদের স্থানীয় জনগণ এদের পিটিয়ে প্রায় মব লিঞ্চিং করবে অথবা মেরেই ফেলবে। আর নেতৃস্থানীয় যারা ছিল তারা তো সবাই লেজ গুটিয়ে তাদের বাবার দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এরা তো আর বাংলাদেশে এসে ইলেকশনে দাঁড়াতে পারবে না। তো বাকি রইল ওই পিচ্চি হান্নান আর অমুক সন্ত্রাসী আর তমুক সন্ত্রাসী, ইয়াবা বদি, এইসব হাবিজাবি মানুষের নামের অযোগ্য মানুষ নামের কলঙ্ক। এই কলঙ্কগুলো এই আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগে আবার ইলেকশনে দাঁড়ানোর এই শক্তি সংগ্রহ করতে পারবে না। এরা অলমোস্ট ফিনিশড অ্যান্ড ড্যাড। এদের বেলায় বলতে গেলে দে আর ডান অ্যান্ড ডাস্টেড। এগুলো আর বাংলাদেশে অন্তত আগামী 50 বছর আর পলিটিক্স করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। তো এরা নিজেদের থেকেই রাজনীতির পালা গুটিয়ে যেখানে যাওয়ার সেখানে গেলেই এরা বাংলাদেশ এদের জুলুম থেকে নিষ্কৃতি পাবে, বাংলাদেশের জনগণ খুশি হবে। যারা গেছে তো গেছে, আর বাকি যারা আছে ওই স্থানীয় পর্যায়ের আওয়ামী পান্ডারা, এগুলো আমার মনে হয় যত সম্ভব এদের এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যারা জড়িত ছিল, কিলিংয়ে, খুনাখুনিতে, যারা গুলি করেছে, যারা খুন করেছে, যারা ছাত্র জনতা এমনকি বাচ্চা কাচ্চা মহিলা সহ গণহারে হত্যা করেছে, এদের কিন্তু চরম বিচার হতে হবে। এদের বিচার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। আর এদের বিচার একটাই, এদের বিচার হচ্ছে ফাঁসি। এদের ফাঁসি দিয়ে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে এই সমস্ত পলিটিক্স যারা করবে, নিজের পিতাকে, নিজের বাপকে জাতির জবরদস্তিমূলক সমস্ত জাতির বাপ বানিয়ে দেওয়ার চেষ্টা যারা করবে, যে লোকটা বাপ হওয়া তো দূরের কথা, একটা ক্রিমিনাল সন্ত্রাসী ছিল, একটা ক্রিমিনাল সন্ত্রাসী, একটা মিথ্যাবাদী, একটা দুইটা নামী ক্রিমিনাল, কনভিক্টেড ক্রিমিনালের বাপ শেখ কামাল আর শেখ জামাল, দুইটা নারী দর্শনকারীর বাপ, তারপরে এই যে মেয়ে দুইটা ভাগ্যক্রমে বেঁচে গেছিল, এই দুইটাকে কি বলা যায়, দুইটা ডাইনি, দুইটা পিশাচ, দুইটা উইচ। এর চেয়ে খারাপ কিছু বলতে গেছিলাম, বললাম না, ইউটিউবে লাভ করবে না। এই দুইটা
যে কাজ করে গেছে, এটা এটা মুজিবের 72 পরবর্তী এই বাকশাল গঠন ছটন রক্ষী বাহিনী, তারপরে বাংলাদেশের দুর্ভিক্ষ এইসব বাদ দিলে, বা মুজিবের আমলে যথেষ্ট গুমকুন হয়েছে রক্ষী বাহিনীর দ্বারা, এইসব বাদ দিলে, এইসবের সাথে কম্পেয়ার করলে মুজিব থেকে কয়েকশো গুণ বেশি জুলুম অত্যাচার বাংলাদেশের জনগণের প্রতি এই বেঁচে যাওয়া মুজিবের মেয়ে দুইটা করে গেছে, সম্পূর্ণ সুলগোলা পূর্ণ করে দিয়ে। এই অবস্থায় আওয়ামী লীগকে সম্পূর্ণ অফিসিয়ালি আইন করে, সংবিধান বদলিয়ে, কোর্টের মাধ্যমে রায় দিয়ে, নির্বাচন কমিশন থেকে এদের নিবন্ধন বাতিল করে, যা কিছু করার সব কিছু করে এদেরকে চিরতরে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশের জনগণের কোনো উপায় নাই। কারণ এরা যদি এদের রেখে যাওয়া পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি দপ্তরে, তহসিল অফিসে, রোড ট্রাফিক অথরিটির অফিসে, সচিবালয়ে, এমন কোনো জায়গা নাই, ডিসির অফিসে, পুলিশ স্টেশনে, পুলিশের দপ্তরে, সেনাবাহিনীতে, আনসার বাহিনীতে, ব্লা ব্লা, বিজিবিতে, আর কত কি, কোনো একটা জায়গায় এখনো এদের মদতপুষ্ট, এদের দ্বারা উপকৃত, এদের দ্বারা ঘুষ, খুনের ঘুষ, রাহাজানি, লুটের লাইসেন্স নিয়ে বসে থাকা লোকগুলো এখনো বহাল তবিয়তে চেয়ারে বসে আছে। আর এদের লোটতরাজ, এদের ঘুষখুরি, এদের বাটপারি, এদের বদমাইশি, এদের দর্শন, এদের অফিসের মধ্যে পায়ের উপর পা তুলে মানুষকে মানুষ মনে না করার যে প্রবণতা, নিজের বাপের দেশ মনে করা দেশটাকে আইন কানুনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো, কোনো কিছু এখনো এরা বাদ দেয়নি। বহাল তবিয়তে আগের মতোই এদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এইসব বিবেচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশের মানুষকে সেই স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ছাত্র জনতাকে সাথে নিয়ে, এই ছাত্র নেতাদের সাথে নিয়ে, সমন্বয়কদের, প্রথম সারির সমন্বয়ক যারা আছে তারাও সম্ভবত এতক্ষণে আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা দাবি ওপেনলি তুলতে শুরু করে দিয়েছে। আগামীতে সম্ভবত দাবিটা আরও স্ট্রং হবে। দরকার হইলে আরেকটা আন্দোলন করতে হবে, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষ্পন্ন করতে হইলে নিষিদ্ধ করতে হবে। নাইলে কথায় আছে প্যারাসাইট আপনার শরীরে যদি কোনো একটা অংশে ক্যান্সার হয়ে যায়, আল্লাহ না করুক, কিছু কিছু ক্যান্সার আছে, যেমন ধরেন আপনি ক্যান্সার না, গ্যাংগ্রিন এক ধরনের পচন রোগ মানুষের শরীরে হয়। এই ক্ষেত্রে হাতে হয়, পায়ে হয়, আঙ্গুলে হয়, যে অঙ্গে হয়, সেই অঙ্গটা আপনি যতক্ষণ পর্যন্ত ওটা কেটে ফেলে দেওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এই গ্যাংগ্রিন রোগটাকে দমন করা যায় না, আটকানো যায় না। শরীরের অন্যান্য অংশে ছড়াতে থাকে, এক পরে মানুষকে আর বাঁচানো যায় না। তো আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গ্যাংগ্রিনের মতো। অথবা কোনো এককালে ব্ল্যাক ডেথ নামে একটা রোগ ছিল, প্লেগ নামে একটা ভাইরাস ছিল, যেটাকে ইউরোপে ব্ল্যাক ডেথ বলা হয়। প্রায় 1 কোটি মানুষ মারা গেছিল ইউরোপে, এশিয়া মহাদেশে এই রোগটা তেমন ভয়াবহ আকার ধারণ করে প্রায় অনেক লোক মারা গেছে 1940-এর দশকে। তো এই সমস্ত রোগ থেকে বাঁচতে হলে আপনার কি করতে হবে? আপনার পেটে যদি টিউমার হয় তাইলে এই টিউমারটা কেটে ফেলে দিতে হবে। আর আপনি যদি টিউমারের প্রতি ওটা কেটে কী করে ফেলে দেব, পেটে, আমার পেটে একটা অর্গানের মধ্যে এটা আছে, তাক না, এটা থাকলে আপনার জীবন নিয়ে টানাটানি করবে। এটা কেটে ফেলেই দিতে হবে আপনার নিজের শরীরকে বাঁচানোর জন্য, আপনার জীবনকে বাঁচানোর জন্য। তো আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটা ক্যান্সার, একটা প্লেগ রোগ, একটা সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই ইনফেকশনের একমাত্র ওষুধ হচ্ছে, এটার কোনো অ্যান্টিবায়োটিক নাই,
এটার একমাত্র অ্যান্টিবায়োটিক হচ্ছে এই দলটাকে সম্পূর্ণরূপে যত কিছু করার দরকার সব কিছু করে সম্পূর্ণরূপে বাংলাদেশকে নিষ্পন্ন করে দেয়া, চিরতরে এদের টুটি চেপে দেওয়া, নাইলে বাংলাদেশের কোনো মুক্তি নাই, নাহলে বাংলাদেশের উপায় নাই। এরা যে এদের যারা পালিয়ে গেছে আর এদের দোসর যারা এই দেশে বসে আছে, এরা বাংলাদেশের মানুষকে, আমি বাংলাদেশের মানুষ বলতে বাংলাদেশের মেজরিটি পপুলেশনের কথা বলতেছি, এদের শান্তি মতো থাকতে দিবে না। সিন্ডিকেট করবে, জিনিসপত্রের দাম বাড়াবে, জিনিসপত্র মজুত করে আড়তদারি করবে, সাদাবাজি করবে, রাস্তাঘাটে গাড়িগুলা থেকে সাদা নেবে, তারপরে অফিস আদালতে যেখানে যেখানে বসে আছে সেখানে ঘুষ নেবে, বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার পরিকল্পনা করবে। আর তাদের পিছনে তো তাদের প্রভুরা আছেই, হিন্দুত্ববাদী, এই যে বিজেপি RSS এর উগ্র হিন্দুত্ববাদী দলের সমর্থন এদের পিছনে আছে। আর ভারতীয় মিডিয়া তো আছেই, দিন রাত উপরের তলায় নিচের তলায় দৌড়াদৌড়ি করতেছে। স্টুডিও এমনভাবে বানাইছে 2 তলায়, পৃথিবীর এমন কোনো দেশে কোনো নিউজ চ্যানেলের 2 তলায় স্টুডিও আমি দেখিনি। 2-3 তলায় স্টুডিও বানিয়েছে এমনভাবে, এক একটা জঙ্গলি জানোয়ারের মতো ওই পাশ থেকে স্টুডিওর ওই পাশে দৌড়াচ্ছে আর বাংলাদেশেরকে নিয়ে বিভিন্নভাবে বিশুদ্ধার চড়াচ্ছে। তো এদের থেকে বাঁচতে হলে, এই চিৎকার থেকে, এই অবাঞ্ছিত ঝামেলা থেকে, এই অবাঞ্ছিত ব্লাড প্রেশার আপ করে দেয়া, স্বাভাবিক জীবনযাপনের মধ্যে, বাঙালির স্বাভাবিক জীবনযাপনের মধ্যে বিঘ্ন ঘটানো, ছন্দচ্ছেদ ঘটানোর যে আসল কারিগর, আসল সূত্র, আসল সমস্যা, এগুলোকে চিরতরে দূর করতে হলে একটাই সলিউশন: ব্যান্ড দ্য পার্টি, withdraw their registration from Nirbachan Commission, Electoral Commission, and officially make an announcement that Awami League is a party no longer exists, and they don't have any right due to all their criminal activities. They have no right to be in politics in Bangladesh, because the people of Bangladesh do not want them here, or do not want them anything to do with politics. They do not want their criminal enterprise to flourish in Bangladesh. So আজকে এই পর্যন্তই। কথাবার্তা কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করে। বিদেশে বসে আপনাদের জন্য আমরা ভাবি, দেশের জন্য টানি। আমাদের দেশ কিন্তু আমাদের বাংলাদেশের প্রচুর পটেনশিয়াল ছিল। একটা উন্নত দেশ হিসাবে, একটা জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা খাড়া করে দাঁড়ানোর যথেষ্ট পটেনশিয়াল ছিল, কিন্তু এগুলো আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি এই আওয়ামী দুর্বৃত্তদের কারণে। আশা করি বাংলাদেশ আগামীতে একটা সুন্দর বাংলাদেশ হবে। বাংলাদেশ আমাদের সবার জন্য, বাংলাদেশ বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, আমাদের ভাই বোন, আমাদের ফেলো সিটিজেন, সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ অপেক্ষা করতেছে। এই আশা নিয়েই আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।